সব চ্যালেঞ্জ হলো জামাত চ্যালেঞ্জ। অবশ্যই জামাত মানে চ্যালেঞ্জ। আসলে জামাত দেখেন আওয়ামী লীগের থেকে জামাতকে মোকাবেলা করা আসলে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে। জামাতকে মোকাবেলা করে চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনি যে ধরনের মিথ্যাচার ধর্ষণের কথা বললেন না, ধর্ষণ কোথায় হয়েছে বলেন? ধর্ষণ কোথায় হয়েছে? আপনি বললেন যে বিএনপি চুরা কারবারি নিয়ে মিটিং করেছে, কোথায় মিটিং করছে? প্রমাণটা আনেন নাই কেন টকশোতে? প্রমাণ ছাড়া আপনি আসছেন কেন? প্রমাণটা দেখান। মোবাইল থাকলে বের করেন, অবশ্যই ভিডিও থাকলে বের করেন। প্রমাণ আছে তো, বের করেন না কেন? প্রমাণ টকশোতে আমি অভিযোগ করছি, আপনি ওয়েলফেয়ার মেকানিজম করেন না? ওয়েলফেয়ার মেকানিজম আপনি পারে করেন। আপনি মানুষকে ভোট কেনেন না? আচ্ছা, আপনি কালো টাকা ব্যবহার করে ভোট কেনেন না? জামাত ভোটের কেনার রাজনীতি বিএনপি করে, আর ভোট কেনার ওয়েলফেয়ার রাজনীতি পলিটিক্স জামাত করেছে এবার। ওয়েলফেয়ার পলিটিক্স যদি আপনি না করেন, অন্যায় করছেন। যাদেরকে দিয়েছে তাদেরকে টাকা দেন নাই? মানুষের কাছ থেকে তাদের প্রত্যেকটা টাকা দেন নাই নির্বাচন করার জন্য? মানুষকে না, অবশ্যই না দেন নাই, না কোনোভাবেই না। যারা পরে কল্যাণ পার্টি হয় না, কল্যাণ সরকার হয়। তারেক রহমান এই যে গুপ্ত সুপ্ত কথা বলে উনি একটা সারা দেশে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিভক্তির বড় রেখাটা উনি টেনে দিয়েছেন। ওনার কাছে এই দায়িত্বশীল আচরণটা আমরা আশা করছিলাম যে উনি সেটা করতে পারে নাই। এর বিপরীতে জামাতে আমি সবসময় দায়িত্বশীল আচরণ করেন। যে আপনি জনগণের রাজনীতিটা করেন, জনগণ আপনাকে ক্ষমতায় নিয়ে যাবে, কিন্তু আপনি জনগণের রাজনীতি না করে সারাক্ষণ চাঁদাবাজ 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 এই কথা বলতে বলতে মানুষ বিরক্ত হয়ে গেছে। মিথ্যাচারের একটা লিমিট থাকে। ইসলামকে আপনি ব্যবহার করছেন কোন কাজে? মিথ্যাচারের কাজে। এটা ইসলামিক রাজনীতি না। যেভাবে জামাত নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, তাহলে সরকারকে নিয়ে আপনার তো আমরা দেখেছি আলগা পিরিত। নির্বাচন কমিশনের উপর আপনার সব থেকে বেশি আস্থা ছিল। আপনি যখন জিততে পারেননি তখন আপনি নির্বাচন কমিশন ভালো না, তখন আপনার ভালো না, সরকার ভালো না। জান্নাতের টিকিটের নামে এখন তারা কাঁচা টাকার নোট বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। কথা ছিল যে এই নির্বাচনটা খুব সুন্দরভাবে হবে, প্রত্যেকটা মানুষের প্রত্যাশার আলোকে নির্বাচনটা হবে, কিন্তু আসলে সেটা হয় নাই। প্রত্যেকটা কেন্দ্রে যে আনসারগুলোকে দেওয়া হয়েছে, এই আনসারগুলো অধিকাংশ আনসার আসলে মূলত এই নির্বাচন ফেস করার মতন অবস্থা আসলে নাই। 2 জন করে পুলিশ দেওয়া হয়েছে বহু জায়গায়। আমি প্রায় 30টা মতো কেন্দ্রে আমি গিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন দেশে কিংবা প্রবাসে, তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। নিঃসন্দেহে আপনারা জানেন যে বহুল কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর নতুন করে নতুন বাংলাদেশের অভিযাত্রা শুরু হচ্ছে। এরই মধ্যে নির্বাচন হয়ে গেছে, আমরা পেয়ে গেছি কার হাতে কার নেতৃত্বে চলবে আগামী 5 বছর বাংলাদেশ এবং কারা থাকবেন ছায়া সরকার। এরই মধ্যে ঠিক আগামীকাল কি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ পাবে নতুন নেতৃত্ব। সেই নেতৃত্বের প্রতি আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সরকার এবং বিরোধী দলে যারা আছেন তাদের প্রত্যেককে, এবং এই জাতীয় সংসদ নির্বাচনে যারাই অংশ নিয়েছিলেন, কেননা যারাই অংশ নিয়েছিলেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তাদের অংশগ্রহণের মাধ্যমেই একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন হয়েছে। অবাধ এবং নিরপেক্ষই বলছেন অনেক বিশ্লেষক, অনেক প্রতিষ্ঠান। পরিবর্তন, স্বপ্ন ও বাস্তবতা, এই শিরোনামে কথা বলবো আজকে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার বাঁ পাশে রয়েছেন একসময়ের ছাত্রনেতা এবং গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। শুভেচ্ছা। আতাউর রহমান সরকার রয়েছেন ডান পাশে, যিনি জামাত ইসলামীর নেতা এবং জামাতের মনোনীত প্রার্থী ছিলেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। রাশেদ খান তিনিও বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। আজকে যে 2 জন উপস্থিত রয়েছেন তারা নির্বাচনের মাঠে তাদের যথাসাধ্য চেষ্টা করেছেন এবং চেষ্টার ফলে জনগণ যে রায় দিয়েছেন সেই রায় তারা মেনেও নিয়েছেন। তাদের একজনের দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গিয়েছেন, আর একজনের দল বিরোধী দলে ভূমিকা পালন করবেন। আমি প্রথমেই একটু রাশেদ খান আপনাকে দিয়ে শুরু করছি। সেটি হচ্ছে যে নির্বাচনের পরে আমরা স্টুডিওতে আপনাকে প্রথম পেয়েছি, যদি আপনি অ্যালাউ করেন আমরা একটু জানতে চাই যে আসলে এই যে আমরা প্রথমেই আমরা একটু কনফিউজড যে আপনাকে আসলে কিভাবে পরিচয় করিয়ে দিব। এই পরিচয়টা এখন আপনাকে কি আমরা মানে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বলবো নাকি বিএনপি নেতা বলবো? সেক্ষেত্রে বিএনপি নেতার আপনার স্ট্যাটাসটা এখন কি? ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা। 2022 সাল থেকে বিএনপি এবং গণ অধিকার পরিষদ একসাথে পথে চলা এবং নির্বাচনে আমরা একসাথে অংশ নিয়েছি। আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এছাড়া আমার সবথেকে বড় পরিচয় 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের প্রধান নেতৃত্বের জায়গায় আমরা কয়েকজন ছিলাম, তার মধ্যে আমি একজন। এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, গণ অভ্যুত্থান এগুলো সংগঠিত হয়েছে। যেহেতু আসলে বিএনপি গণ অধিকার পরিষদ একসাথে আন্দোলন সংগ্রাম নির্বাচন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
তিনিও কিন্তু আসন সমঝোতার মধ্য দিয়ে বিএনপির সাথে নির্বাচনে অংশ নিয়েছেন এবং আমরা জনাব তারেক রহমানের সাথে দীর্ঘদিন ধরে কাজ করি। বিশেষ করে গণ অভ্যুত্থানের সময়, তার আগে, নির্বাচনের আগে পরে অনেক কাজ করেছি আমরা। 2024 সালের নির্বাচনের কথা আমি বলছি। তো সেই জায়গা থেকে যেহেতু নির্বাচনে আমরা একসাথে অংশ নিয়েছি, নুরুল হক নূর আসন সমঝোতার মধ্য দিয়ে আমি সরাসরি দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করে, তো স্বাভাবিকভাবে আমি বিএনপিতে যেহেতু যুক্ত হয়েছি এবং এখন তো আবার দলে ফিরে আসা, সেটি মানুষের কাছে আসলে খারাপ বার্তা যায়। তবে নুরুল হক নূরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, রাজনৈতিক সম্পর্ক রয়েছে। আমাদের উত্থান একই আন্দোলনকে কেন্দ্র করে ডাকসু নির্বাচন একসাথে করেছি। যেখানে আমি থাকি না কেন, যেহেতু গণ অধিকার পরিষদ এবং বিএনপির আদর্শিক মিলের জায়গাটা অনেক বেশি, তো সেক্ষেত্রে বোঝাপড়া বা একসাথে চলার ব্যাপারে কোনো সমস্যা হচ্ছে না। গণ অধিকার পরিষদের জায়গায় থেকে নুরুল হক নূর বিজয়ী হয়েছে। আপনার কি মনে হয় যে আপনার গণ অধিকার থেকে পদত্যাগ করে করাটা এটি কি ভুল মনে হয় এখন, যেহেতু আপনি বিজয়ী হতে আচ্ছা আসতে দেখেন, পারেন? আমি যে অঞ্চলে আমার জন্ম, ঝিনাইদহ আসলে আপনার বিএনপি অধ্যুষিত এলাকা এবং সেখানে আসলে আমাদের যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছে তাদের যে মনস্তাত্ত্বিক অবস্থা সেটা তো আমি বুঝি। তারা আসলে আপনার অন্য কোনো প্রতীকে আমাকে সহযোগিতা করার মতন মানসিক অবস্থায় ছিল না, জি। যে কারণে আমাকে দলের হাইকমান্ডের সিদ্ধান্তে ধানের শীষ প্রতীকে আমাকে নির্বাচন করতে হয়েছে এবং আরও কিছু জটিলতা ছিল। দলের মানে বিএনপির দলের নাকি যেহেতু গণ বিএনপিতে আমি অধিকারের? যুক্ত হয়েছি স্বাভাবিকভাবে, বা বিএনপির সাথে আমাদের জোট ছিল, তো সেক্ষেত্রে বিএনপির সাথে আলোচনা করে সকল সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এটা গণ অধিকার পরিষদের যারা শীর্ষ নেতৃবৃন্দ নুরুল হক নূর সহ হাসানুল মামুন, তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি, বিএনপিতে যুক্ত হয়েছি এবং মানে এর এবার বিকল্প RPO তে যেহেতু আসলে ছিল না। আর ছিল না। আরপিও যেহেতু সংশোধন করা হয়েছে, এটা আসলে জামাত ইসলামের এক ধরনের চক্রান্ত ছিল যে কেউ যাতে আসলে বিএনপির সাথে না যেতে পারে। এই জন্য জামাত ইসলাম এই জায়গাটা আসলে তারা নির্বাচন কমিশনে বা সরকারের উপরে চাপ সৃষ্টি করে এই কাজটা তারা আসলে করেছিল, যে কারণে বাধ্য হয়ে অনেকে কিন্তু আসলে ধানের শীষ প্রতীকে ইলেকশন করেছে দল ত্যাগ করে। তো আমি যেহেতু আসলে দল থেকে পদত্যাগ করেছি, আমার কাছে এখন মনে হচ্ছে যেহেতু নুরুল হক নূর বিএনপি সরকারের তিনি একটা ভালো জায়গায় থাকবেন, তো সেক্ষেত্রে আমি বিএনপিতে যুক্ত হয়েছি এবং আমরা সবসময় জাতীয়তাবাদের রাজনীতিতে ছিলাম এবং যুগপৎ আন্দোলন যেটা তারেক রহমানের নেতৃত্ব হয়েছে। সুতরাং এখন আমার কাছে মনে হচ্ছে না যে আসলে আপনার বিএনপিতে থাকা আর গণ অধিকার পরিষদে থাকা এটার ভিতরে কোনো পার্থক্য আছে, এক জায়গায় থাকলে হলো। মানে আপনি তাহলে গণ অধিকার পরিষদে আর ফিরছেন না, এটি কি না, নিশ্চিত? গণ অধিকার পরিষদে এখন আমি এই মুহূর্তে ফেরা আমার উচিত হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে আমি সক্রিয় আছি এবং সেভাবেই আমার আগামীর রাজনীতি আমি এগিয়ে নিতে চাই। আচ্ছা, আপনি তো আগে কেন্দ্রীয় নেতা হিসেবে পরিচালনা করতেন দল। দেখেন, আমি ব্যক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত। জি। আমার সবথেকে বড় পরিচয়, আমি কোটা সংস্কার আন্দোলনের নেতা। আমাকে মানুষ কিন্তু সবসময় কোটা আন্দোলনের নেতা রাশেদ খান হিসেবে চিনে। আপনি যদি আমার সর্বপ্রথম পরিচয়, আমি তো মোহাম্মদ রাশেদ খান, তাই না? তো জি, মোহাম্মদ আমরা রাশেদ খান তো clear বাংলাদেশ শেষ বিষয়টি। ব্যক্তি, অনেকে আছে। তো আমি আসলে ব্যতিক্রম কেমনে হলাম? আমি সেই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে হলাম। তো আমার একটা পরিচয় তো আছে। সুতরাং আমি আসলে কোন পদে আছি সেটার থেকে বড় কথা হলো যে ব্যক্তি হিসেবে আমি জাতিকে, জনগণকে, দেশকে আমি আসলে কি সার্ভিস দিচ্ছি। আমার কথাটা গুরুত্বপূর্ণ, মানুষের জন্য ধন্যবাদ। কাজটা গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ। আমার বিএনপিতে আছি, অবশ্যই আমার সামনে একটা জায়গা তো অবশ্যই হবে, পদপদবি বা যেখানে হোক না কেন। জনাব তারেক রহমান যেহেতু তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইতিমধ্যে, আগামীকালই তো শপথ নেবেন, তো সেক্ষেত্রে অবশ্যই তিনি আমাকে মূল্যায়ন করবেন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। শপথের মধ্য দিয়ে দেশের নতুন অধ্যায়ের সূচনা হবে, এটি মন্তব্য করেছেন জামায়াতের আমির। সরকার এবং বিরোধী দলের দায়িত্বশীল আচরণ ফেরাবে গণতন্ত্র, এটি তিনি বলছেন। এটি বলছেন হচ্ছে আবার বিক্ষোভ সমাবেশে। পরস্পর কি একটু বৈপরীত্য হয়ে গেল? আজকে ঠিক আগামীকালকে একটি নতুন সরকার বসবে, তার আগে আজকে বিক্ষোভ করলেন জামাত, কিন্তু আবার প্রত্যাশাও করছেন যে নতুন করে সূচনা হবে। তো সেই সরকারকে আপনারা তো সময় দিলেন না, তার আগে বিক্ষোভ করলেন, একটু ক্লিয়ার করবেন বিষয়গুলো। জি, ধন্যবাদ মাহবুব শওকত ভাই। দেশের বিভিন্ন স্থান থেকে যারা শুনছেন, বিবাস থেকে যারা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমত মূলত আমি বাংলাদেশের সকল জনগণকে আন্তরিকভাবে অভিনন্দন জানাতে চাই। এই ভোটটা আসলে মূলত কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং নির্বাচন মূলত হয়েছে।
তো বললেন, আপনার প্রশ্নই আসলো যে আমরা ভোটটা মেনে নিলাম, নির্বাচন মেনে নিলাম, রেজাল্ট মেনে নিলাম, আবার আন্দোলন সংগ্রাম কেন করলাম। আবার একদিকে বলছি যে আমরা নতুন একটা অধ্যায় সূচনা করতে যাচ্ছি, আবার কেন আমাদের আন্দোলন সংগ্রাম। প্রথমে হলো মূলত এবারের এই নির্বাচনটা প্রত্যেকের মানুষেরই মূলত একটা আকাঙ্ক্ষা ছিল 2024 সালে 5 আগস্টের মধ্য দিয়ে যে একটা নতুন বাংলাদেশ আমরা পাবো। এই বাংলাদেশটা হবে একটা পরিবর্তনের বাংলাদেশ। এই বাংলাদেশটা মূলত তরুণদেরকে ধারণ করবে। এই বাংলাদেশটা মূলত উন্নয়ন, সমৃদ্ধ এবং নিরাপদ একটা জনপদ বাংলাদেশটা তৈরি হবে। ওইটাকে মূলত এই আকাঙ্ক্ষাটা সবার মধ্যে ছিল। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের এবারের নির্বাচনটা সেভাবে আসলে হয় নাই। এখানে আজকে এই নির্বাচনটা যে অনেকটা সাজানো ছিল, অনেকটা এটা বোঝা যাচ্ছে। কারচুপি হয়েছে মূলত বিএনপির নেতাকর্মীদের দ্বারা, কারচুপি হয়েছে। আর ইঞ্জিনিয়ারিংটা হয়েছে প্রশাসনের সাথে জড়িত যারা, তাদের মধ্য দিয়ে। আর আজকের যে বিক্ষোভটা ছিল, এই বিক্ষোভটা ছিল মূলত এই নির্বাচনকে কেন্দ্র করে, নির্বাচন পূর্ববর্তী অবস্থা এবং পরবর্তী সেখানে বিরোধী নেতাকর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, খুন, এগুলোর মূলত প্রতিবাদে মূলত আজকের এই বিক্ষোভটা। তো এখানে আমরা কিন্তু আমাদের মূল জায়গায় কিন্তু জামাত ঠিক আছে, জামাত সে জায়গা এখানে এই নির্বাচন মধ্য দিয়ে মূলত নতুন একটা বাংলাদেশ গড়ার যে আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তবায়ন আমরা করতে পারবো, এই বিষয়টা জামাত আশাবাদ ব্যক্ত করছে। আবার সাথে সাথে সেখানে মানে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী যারা এবং যারা সবচেয়ে বেশি আসনে বিজয়ী হয়েছে, তাদের কিছু অন্যায়, কিছু জুলুম এর প্রতিবাদ মূলত করাটা আমরা মনে করছি যে করা উচিত। সেটাই মূলত আমরা করার চেষ্টা করছি। মূলত আজকে এটাই হয়েছে, মূলত আর কোনো কিছু নয়। জি, আপনি বলছেন যে ভোট কারচুপি, ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু বেশ কিছু পর্যবেক্ষক সংস্থা এবং আজকে টিআইবি তারাও বলেছেন যে না, ভোট মোটামুটি এ যাবৎকালের একটু ভালো ভোট হয়েছে। এক্ষেত্রে আপনারা ইঞ্জিনিয়ারিং কিংবা ভোট কারচুপির কথা তো বলছেন, সেক্ষেত্রে কোনো ডকুমেন্টস আপনারা কি হাজির করতে পেরেছেন? দেশের তো ট্রাইব্যুনালও আছে নির্বাচনকালীন। আপনারা আইনগতভাবে কি পদক্ষেপ নিচ্ছেন, বা ওরকম আপনাদের হাতে কি ডকুমেন্টস আছে? জি, এক নম্বর হলো মূলত এই নির্বাচনটা যে কারচুপি এবং ইঞ্জিনিয়ারিং নির্বাচন, এটা আজকে আপনার যে টিআইবির কথা বললেন, টিআইবির রিপোর্টে কিন্তু আসলে এসেছে। এখানে অনেকগুলো অনিয়ম হয়েছে, এখানে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে এবং ইঞ্জিনিয়ারিং হয়েছে। প্রথমত আমি যদি আমার এলাকার দিকে বলি, মানে আমি যে আসন নির্বাচন করছিলাম ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা আখাউড়া, এখানে আমি ভোট পেয়েছি 91,745 ভোট। আমার বিপরীত প্রার্থী তিনি ভোট পেয়েছেন 1,37,000 ভোট, একটু সামথিং বেশি। এখানে দুই ধরনের পরিবেশ আমরা ছিল। নির্বাচন পূর্ববর্তী অবস্থা একরকম ছিল, আবার নির্বাচন পরবর্তী আরেক রকম অবস্থা ছিল, আবার নির্বাচনের দিন আরেক রকম অবস্থা ছিল। এক নম্বর হলো যে নির্বাচনে ভোটারদের হুমকি দেওয়া কেন্দ্র যাতে প্রবেশ করতে না পারে, এবং নির্দিষ্ট যে মার্কা ভোট দিতে বাধ্য করা, এরপরে জাল ভোট দেয়া, এরপরে নির্বাচন কেন্দ্র নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে ভোট প্রদান করা, এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে মূলত সেখানে বিভিন্ন কেন্দ্র, আমার এলাকায় বলা যায় যে 22টা কেন্দ্রে মূলত নির্বাচনে মূলত কারচুপি হয়েছে। আমরা যেদিন নির্বাচনে যে আমরা প্রত্যেকটা বিষয়ই বারবারই প্রশাসনকে আমরা অবহিত করার চেষ্টা করেছি। এবং আপনি দেখেন, প্রত্যেক কথা ছিল যে এই নির্বাচনটা খুব সুন্দরভাবে হবে, প্রত্যেকটা মানুষের প্রত্যাশার আলোকে নির্বাচনটা হবে, কিন্তু আসলে সেটা হয় নাই। প্রত্যেকটা কেন্দ্রে যে আনসারগুলোকে দেওয়া হয়েছে, এই আনসারগুলো অধিকাংশ আনসার আসলে মূলত এই নির্বাচন ফেস করার মতন অবস্থা আসলে নাই। 2 জন করে পুলিশ দেওয়া হয়েছে বহু জায়গায়। আমি প্রায় 30টা মতো কেন্দ্রে আমি গিয়েছি। 30টার মধ্যে আমি 25টা কেন্দ্র পেয়েছি যে কেন্দ্রগুলোতে কোনো নিয়ন্ত্রণ নাই, চারদিকে কোনো বেড়া নাই। বলা হয়েছে যে এখানে ক্যামেরা আছে, বলা হয়েছে যে এখানে প্রশাসন সেখানে সবচেয়ে ভালো করে মনিটরিং করবে, যেখানে যে সমস্যা হবে সেখানে যাবে। যখন আমরা যখন সমস্যা হয়েছে, যখন অবহিত করেছি, ওনারা গিয়েছে, যাওয়ার পরে 5 মিনিট অথবা 10 মিনিট সেখানে ছিল, এরপর আবার চলে আসার পর যা হওয়ার তা হয়েছে। সেই জায়গায় আপনাদের পদক্ষেপ কি? আপনি এই অভিযোগগুলো করলেন, জি, নির্বাচন তো হয়ে গেল, গেজেট প্রকাশ হয়েছে, শপথকাল, আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এখন? ইতিমধ্যে তো আপনারা দেখেছেন আমাদের 32টি আসনে মূলত আমাদের লিখিত অভিযোগ কিন্তু দেওয়া হয়েছে। আপনার আসনও রয়েছে? না, আমার আসন ছাড়াও আমাদের 53টা আসনে আমরা রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য জায়গায় আমরা অভিযোগ করেছি প্রশাসনে। আর 32টা আসনে মানে এখানে ভোট গণনা থেকে শুরু করে
এখানে অনিয়ম যেগুলো হয়েছে সুস্পষ্টভাবে লিখিত আকারে সেখানে বলা দেওয়া হয়েছে এবং এই ব্যাপারে আমাদের সংবাদ সম্মেলন আপনি কোনো লিগ্যাল অ্যাকশনে যাবেন না, তাই তো? না, লিগের অ্যাকশনে আমি যাচ্ছি। আমাদের কিছু পক্ষ থেকে কিছু জিনিস আমরা আগেই অভিযোগ করেছি, দুইটা, যেমন আমাদের এলাকার দুইটা জিনিস অভিযোগ আমরা সাথে সাথে করেছিলাম। একটা হলো যে সকালবেলায় আমাদের যিনি এজেন্ট ছিল তার কাছ থেকে সেখানে রেজাল্ট শিটে সাক্ষ্য নিয়ে নিছি দুইটা কেন্দ্র। আমরা ডিসি রিটার্নিং কর্মকর্তা তাকে জানিয়েছি, ইউনুক সাহেবকে জানিয়েছি, এবং একটা জায়গায় গিয়ে আমি নিজেও ছিলাম করবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়। আমি যাওয়ার পরেই যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি আসার পরে একটা বুথ থেকে 48টা সেখানে কিন্তু ব্যালট সিলমারা ব্যালট পাওয়া গেছে। সিলমারা বলতে মূলত কোনো মার্কা সিলমারা নয়, আগেই সিলমারে রাখা হয়েছে, তখন আর বুট বাকি আছে 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট সেখানে আগেই মেরে রাখা হয়েছে। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে প্রিজাইডিং অফিসার কিন্তু উত্তর দিতে পারে নাই। এবং ওই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তিনি সকালবেলা আমাদের যিনি এজেন্ট তার কাছ থেকে সাক্ষ্য নিয়ে নিয়েছে রেজাল্ট শিটে। তাকে যখন জিজ্ঞাসা করা হলো রেজাল্ট শিটে আপনি স্বাক্ষর কেন নিলেন, তখন তিনি বলছিলেন যে আমি করি না, আমার অ্যাসিস্ট্যান্ট যিনি তিনি করছে। তখন বলা হলো যে রেজাল্ট শিটটা তো আপনার কাছে ছিল, কিন্তু কেন রেজাল্ট শিটটা কীভাবে অ্যাসিস্ট্যান্টের কাছে গেল? এরপর আবার রেজাল্ট শিটটা নিজ দায়িত্বে আবার দেখা গেলো নিজে নিজে ছিঁড়ে ফেলছে। আমরা যখন অভিযোগ করলাম ম্যাজিস্ট্রেট আসার আগে মূলত রেজাল্ট শিটটা আবার ছিঁড়ে ফেলছি। আপনি কি মনে করছেন যে অভিযোগ দিয়ে জি এটির পরবর্তীতে সুরাহা পাবেন? এই পর্যন্ত সেই পর্যন্ত নির্বাচনের আপনার আগে documents আছে? নির্বাচনের আগে কমপক্ষে শতাধিক অভিযোগ আমরা দিয়েছি, আমরা কোনো প্রতিকার পাই নাই। আপনার আর কাছে আসবো নির্বাচনের আমি। দিনও জি। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি যার কোনো প্রতিকার আমরা আসলে পাই নাই। আপনার কাছে আসবো। রাশেদ খান, হেরে যাওয়ার কিংবা বিজয়ী হওয়ার দুটোর পেছনে হেরে গিয়েছে অথবা হারিয়ে দেওয়া হয়েছে, এরকমই তো বিষয়টা। স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে এখন পর্যন্ত এ যাবৎকালের সবচেয়ে ভালো ইলেকশন সবাই বলছেন, তার মধ্যে হ্যাঁ কিছু ভালো খারাপ তো বিষয় হয়তো থাকে। আপনার আসনে নিশ্চয়ই এরকম কোনো ঘটনা ঘটার কথা না, কারণ হচ্ছে বিএনপি তো সব জায়গায় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। আপনি কি এরকম কোনো কিছুর মুখোমুখি হয়েছিলেন? দেখেন, আমি ঝিনাইদহ 4 থেকে নির্বাচন করেছি এবং সেখানে আসলে প্রস্তুতি নেওয়ার আমি খুব কম সময় পেয়েছি। মাত্র 10 থেকে 15 দিনের প্রস্তুতিতে আমি নির্বাচন করেছি। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। জি। আর সেখানে একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, জামাত ইসলামের প্রার্থী ছিলেন। সেখানে আমাদের এই নিজেদের মধ্যে কামড়াকামড়িতে আসলে জামাত ইসলাম সেখানে উইন করেছে। তবে উইন করার পিছনে অনেকগুলো কারণ আছে। দেখেন, যেখানে যারা যুগপথের প্রার্থী ছিল বা আমাদের মতন যারা ধানের শীষ প্রতীকে দল পদত্যাগ ছেড়ে আসলে অংশ নিয়েছে, সেখানে আসলে জামাত ব্যাপকভাবে কালো টাকা ইনভেস্ট করেছে। যেমন আমার আসলে যেটা হয়েছে সেটা হলো ওই জান্নাতের টিকিটের কথা আমরা শুনেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জান্নাতের টিকিটের নামে এই কালো টাকা বাড়িতে বাড়িতে বিভিন্ন যারা গরিব দুস্থ মানুষ আছে তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গ্রামগঞ্জে কিন্তু এটা হয় এবং এই কাজটা জামাত করেছে। জামাত তো ওয়েলফেয়ার মেকানিজমের কথা বলে, আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পরে তারা কিন্তু এই কাজটা বেশি করেছে। উদ্দেশ্য কিন্তু ভোট, উদ্দেশ্য কিন্তু ক্ষমতা। আপনি দান করবেন এক হাতে, যেটা ইসলামে আছে, আর এক হাত জানবেন। জামাতের দানটা মূলত ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য না, মূলত এটা আসলে এক ধরনের বলা যায় রাজনৈতিকভাবে মানুষকে বোকা বানানোর জন্য। এবং সেই কাজটা তারা করেছে। কখনো কখনো তারা মানে তালিমের নামে আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত করেছে, মানে এমনভাবে বিভ্রান্ত করে ওই দল তো চাঁদাবাজি করতেছে, অন্যায় করতেছে, সুতরাং তুমি যদি ওই চাঁদাবাজি সন্ত্রাসী কোনো দলকে ভোট দাও তুমি তো দোজকে যাবা, আর এই দল ভালো কাজগুলো করতেছে সুতরাং এই দলে ভোট দিলে তুমি জান্নাতে যাবা। এইভাবে মানুষকে আসলে বোঝায়। কিন্তু কে চাঁদাবাজি করতেছে আর কে ভালো কাজ করতেছে, কে মানুষকে মানে বোকা বানাতেছে, কে শিরক করতেছে, এগুলো তো আমাদের সাধারণ মানুষ আসলে অনেক সময় বুঝতেছে না। সাধারণ মানুষ এটিও বুঝতে পারে না। সেটি হচ্ছে রাশেদ খান, আমি আপনাদের শেষ করি। চেয়ারে বসি, আপনাদের চেয়ারে বসি যখন আপনারা যে দলে থাকেন সেই দলের আপনারা কিন্তু গুণগান, সেই আমি দলের তো যে ভুল দেখতে দলে পারেন না। থাকি সেই দলে না, আমি এখনো যেভাবে কথা বলছি ওই সময় একইভাবে কথা বলেছি। জি। জামাত ইসলাম জান্নাতের টিকিটের মানুষের লোভ দেখায়নি, এটা কি মিথ্যা? এটা তো প্রমাণিত, অনেক নেতারা বলেছে। দ্বিতীয়ত, তারা জান্নাতের টিকিটের নামে এখন তারা কাঁচা টাকার নোট বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এটা কি আমার আপনার আসলে কাছে দেখেন, documents আছে কোনো? কত ডকুমেন্টস আছে, আপনি ডকুমেন্টস কি নেবেন? আপনি শেষ করি ডকুমেন্টস দেখাচ্ছি আমি, আমার কথাই তো ডকুমেন্টস। সেটা হলো আপনি ঝিনাইদহ 4 আসনে যান, আমি সেখানে দেখছি যে অন্য কোনো ব্যক্তির পোস্টার দেখা যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে 5 থেকে 6 কোটি টাকা শুধু পোস্টার তারা সাটিয়েছে। জামাতময় এই আসনগুলোতে তারা বেশি ইনভেস্ট করেছে শুধুমাত্র যুগপথের প্রার্থী বা আমাদের মতন যারা ছিল তাদেরকে হারানোর জন্য। জামাতের এই যে নষ্ট রাজনীতি, আরেকটা বলি, দেখেন এই যে সরকারের উপরে তারা এক ধরনের হস্তক্ষেপ করা,
নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ করা যে আমরা নির্বাচনে যাব না যদি জোটের প্রতীকে সব দল নির্বাচনে যাওয়ার সুযোগটা পায়, আগে যেটা হয়েছে। আরপিও বাদ বলা যায় যে তারা এখন মানে যে নির্বাচন কমিশন তাদের কথা শুনে আরপিও সংশোধন করলো, সেই নির্বাচন কমিশনকে এখন বিতর্কিত করছে, সেই সরকারকে বিতর্কিত করছে। জামাতের কথা শুনলে ভালো, না শুনলে খারাপ। আমার আসলে যেটি হয়েছে যে 5 থেকে 6 কোটি টাকা শুধুমাত্র ব্যানার ফেস্টুন লাগানোর জন্য, আর সেখানে বাড়ি বাড়ি বিভিন্ন যারা গরিব দুস্থ এলাকা আছে না, সেই এলাকায় তারা কালো টাকা সাপ্লাই করেছে। এবং আমাকে হারানোর জন্য স্বতন্ত্র প্রার্থীকেও একজন ব্যবসায়ী টাকা দিয়েছে, হ্যাঁ কালো টাকা দিয়েছে। জামাতের প্রার্থীকেও কালো টাকা দিয়েছে। জামাতের প্রার্থীকে আপনি ডাকেন, আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি। যেখানে হলফনামায় দেখানো হচ্ছে 25 লাখ টাকা বা 40 লাখ টাকা খরচ করবে, সেখানে 40 কোটি 25 কোটি টাকা খরচ করছে। এটা কি শুধু জামাতের ক্ষেত্রে জামাত এই যে না, ভোটটা অন্য কিনতেছে না, প্রার্থীর ক্ষেত্রেও যারা বিজয়ী হয়েছে জামাত তারাও? ভোটটা কিনতেছে, তারা এটাকে মনে করতেছে ওয়েলফেয়ার মেকানিজম। রাশিদ সে খান, যে আপনি- মেকানিজমের কথা বলছে আপনাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, জি, জি, জি। কিন্তু আমার কথা হলো যে সবথেকে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো ভোট কেনা, এবং জামাত সেই কাজটা করেছে। আমরা তো বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে জামাতের আমিরের আসনে এবং আরেকটা দলের বড় দল আরেকটা দলের নেতার আসনে তাদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হলো যে তাদেরকে যদি আপনি বিজয় হিসেবে না দেখান, সেক্ষেত্রে তারা নির্বাচন বর্জন করবে। দেখেন এই নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা অধিকাংশ মানুষ বলছে। হ্যাঁ, 2-1টা আসনে সমস্যা হতে পারে, যেভাবে জামাত নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, তাহলে সরকারকে নিয়ে আপনার তো আমরা দেখেছি আলগা পিরিত। নির্বাচন কমিশনের উপর আপনার সব থেকে বেশি আস্থা ছিল। আপনি যখন জিততে পারেননি তখন আপনি নির্বাচন কমিশন ভালো না, তখন আপনার ভালো না, সরকার ভালো না, ততক্ষণ পর্যন্ত ভালো ছিল যতক্ষণ পর্যন্ত জামাতের কথা শুনেছে। দেখেন জামাতের আমিরের মূল ক্যাম্পেইনটা কি ছিল? সর্বোচ্চ সে বলেছে চাঁদাবাজদেরকে বয়কট করেন, অর্থাৎ বিএনপি চাঁদাবাজের দল এইভাবে প্রতিষ্ঠিত করেছে। তো আপনি তো ফেরেস্তাদের দল, আপনি এত আসন কম পেলেন কেন? এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনগুলোর যে ধরনের ঘটনা ঘটেছে আপনি জানেন, সেখানে বৃত্তির নামে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে। ঠিক একই ধরনের কাজ তারা জাতীয় নির্বাচনে করতে চেয়েছিল, কিন্তু সাধারণ মানুষ যারা বিএনপিকে ভালোবাসে, সেই আপনার মানে বাবা বিএনপি করেছে, ছেলে বিএনপি করছে, নাতিপুতি বিএনপি করছে, এদেরকে তো আপনি টাকা দিয়ে সাধারণ মানুষকে কিনতে পারেননি। হয়তো অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু অধিকাংশ মানুষকে তো কিনতে পারেনি। 2-1টা মানে মানে হয়তো কিছু মানুষ বিভ্রান্ত হয়েছে, কিন্তু অধিকাংশ জায়গায় তো এই তৃণমূলে আপনার বিএনপির সমর্থনটা ছিল। তো আমার কথা হলো, আপনারা ফেরেস্তাদের দল, সেই ফেরেস্তাদের দল মানুষ কেন বয়কট করলো? আর চাঁদাবাজের দল যাদেরকে বলছেন তাদেরকে কেন গ্রহণ করলো? ভাই তো অনেক অভিযোগ দিলেন, তিনি বলেন ধর্ষণের মতন ঘটনা ঘটেছে। কোথায় ঘটেছে? হাতিয়াতে একটা মিথ্যা বানোয়াট, সেখানে সংঘর্ষ হয়েছে 2 পক্ষের মধ্যে, সেই ঘটনাকে আপনি ধর্ষণ বানিয়েছেন। আপনি সারা দেশে সেই একই ধরনের ন্যারেটিভ তৈরি করেছেন। 18 সালে যেভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে একজন বোনকে ধর্ষণ করা হয়েছিল, ঠিক একইভাবে ন্যারেটিভ বিএনপির বিরুদ্ধে আপনি তৈরি করেছেন যে শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য তাকে ধর্ষণ করা হয়েছে। মিডিয়া কি বলছে, পুলিশ কি বলছে, ডাক্তার কি বলছে? তারা বলছে এই ধরনের ঘটনা ঘটে নাই। হ্যাঁ, সেই নারীর উপরে হামলার ঘটনা ঘটেছে, এটা সত্য। যেটা ঘটেছে সেটার বিচার আপনি করেন, কিন্তু আপনি ধর্ষণ পর্যন্ত কেন নিয়ে যান? আর সেই ঘটনাকে পুঁজি করে জাতীয় পর্যায়ে আপনারা 11টা দল মিলে আজকে আপনারা একটা মিথ্যা ন্যারেটিভ দাঁড় করানোর জন্য ধর্ষণের ঘটনা আপনি নিজেই বললেন, কোথায় ধর্ষণের ঘটনা ঘটেছে প্রমাণ করতে পারবেন? প্রমাণ হওয়ার আগে আপনি সেন্সিটিভ ইস্যু সামনে এনে মানুষকে আপনি বোকা বানাচ্ছেন, বলছেন যে বিএনপি ধর্ষকদের দল। হোয়াট ইজ দিস ভাই? আপনি সত্য বলেন, কিন্তু আপনি মানুষকে যেভাবে আসলে এই যে আরেকটা বললেন যে কারচুপি হয়েছে আপনার আসনে। হ্যাঁ, আমি বলছি 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু আপনি তো একটা প্রমাণ দেখাতে পারতেছেন না। না। কি ঘটেছে বলেন আপনার এলাকায়? আপনার আপনি এলাকায় শেষ করেছেন, বিএনপি অতএব যেহেতু আমাকে জিতেছে, আমি তো হেরেছি, তাই না? যে প্রক্রিয়া হোক হেরেছি, আমি তো মেনে নিয়েছি, কিন্তু আপনারা তো মানতে পারতেছেন না। কেন পারতেছেন না? ওকে, আপনি অনেকগুলো বিষয় বললেন, আমি যেগুলো একটু একটু আতাউর জবাব রহমান লাগবে। ও সরকার- প্রশাসনের কথা বললেন, শোনেন, প্রশাসন তো জামাতিকরণ করা হয়েছিল না? আমি তো নিজের এলাকায় দেখেছি যে প্রশাসন জামাতের কাউকে ধরে না, জামাতের বিরুদ্ধে অভিযোগ দিলে সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আপনারা তো সারা দেশে এনসিপি কে কাজে লাগিয়ে শিবিরের যারা আপনি সাবেক নেতা অনেকগুলো ছিল বলেছেন ভাই, তাদেরকে আপনারা একসাথে- বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন আ- দিয়েছেন না? প্রশাসনকে রাশেদ খান- জামাতিকরণ করেও জি। আপনারা কিন্তু কাজ করতে পারেন না, কারণ সাধারণ মানুষ কিন্তু আপনার বিএনপি কে ভোট দিয়েছে। প্রিয় দর্শক, ধানের শীষ আলোচনা প্রতীকে- রাশেদ খান, সাবেক যিনি গণ অধিকার পরিষদ নেতা, এখন বিএনপিকে যিনি বিএনপি নেতা, আপনি একটু বলবেন। যদি আমাকে জিজ্ঞেস করেন, সেখানে ভোটের সুনির্দিষ্টভাবে বলেছে যে ফেরেস্তার দলকে কেন বয়কট করেছে জামাতকে উদ্দেশ্য করে। জামাত আমিরের আসন জিতিয়ে দেওয়া হয়েছে, ন্যারেটিভ দ্বারা করাচ্ছেন, এগুলো বলছেন। প্রশাসনের তো জামাতিকরণই করা হয়েছিল, অনেকগুলো বিষয় বললেন। আপনার একটু বক্তব্য শুনতে চাই। একটা হলো যে আরপিও নিয়ে যেটা বলা হয়েছে, আরপিও চক্রান্ত আসলে কি, আসলে বিএনপি এবার যে রাজনীতিটা করছে, অনেকগুলো দলকে কিন্তু আসলে বিএনপির মাঝে বিলীন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে মূলত আমাদের রাশেদ ভাইয়ের দল অর্ধেক বিলীন হয়ে গেছে, মানে সেক্রেটারি
বিএনপিতে বিলীন হয়ে গেছে, সভাপতি ঠিক আছে। তো এটা কখন বিলীন হয়? আসলে যখন কাদের নিজেদের সক্রিয়তা থাকে না তখনই দলগুলো বিলীন হয়ে যায়। তো আরপিওটা তো সবার জন্য কল্যাণকর ছিল। আমি স্বনামে নির্বাচন করব, আমার দলের নামে আমি নির্বাচন করব, আমার মার্কার নামে নির্বাচন করব। সেখানে এটা তো সবার জন্যই কল্যাণকর ছিল। কেন এনসিপি, খেলাফত মজলিস তারা নির্বাচন করে নাই? সেখানে তারা নির্বাচিত হয়ে আসে নাই? সেটা আমাদের রাশেদ ভাইয়ের পারে নাই, সেটা হলো রাশেদ ভাইদের আসলে ব্যর্থতা। এরপরে দ্বিতীয়ত হলো উনি যে কথাগুলো বলেছেন, আসলে বিএনপি যে কাজগুলো নির্বাচন এবং আগে এবং নির্বাচনের দিন যে কাজগুলো করছে, এই কাজগুলো মূলত তারা আগে থেকেই একটা নেগেটিভ দাঁড় করে রাখার চেষ্টা করছে। এক নম্বর হলো তারা ব্যাপকভাবে জামাত বোরকা কই করছে, এরপরে জাল ভোট দিবে, জান্নাতের টিকিট জামাত বিক্রি করছে, এই কথাগুলো তারা বলা বলি করছে এবং প্রত্যেকটা কাজে এটা তাদের জন্যই মূলত বর্তাইছে এবং তারা এই কাজগুলো করেছে। জামাত ইসলামী কোথাও জান্নাত বিক্রির কথা কোথাও বলে নাই। জান্নাত তো বিক্রির বিষয় না, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার জান্নাতের বিনিময়ে এই যে আমরা যে ইবাদত বন্দেগী করছি সব কিছু করছি, আল্লাহ জানমাল সব কিছু কিনে নিছে, এর বিনিময়ে কি দিবে? জান্নাত দিবে আমাদেরকে। এখন জান্নাতের কথাটা বলা হয়েছে, এই কথাগুলো এটা আসলে জামাত ইসলামের ব্যাপারে তো আর কোনো কিছু বলার মতো নাই। এরপরে কালো টাকার কথা যেটা বলা হয়েছে, কালো টাকা আমাদের আমার এলাকায় এবং সারা দেশে বড় ধরনের মানে 5টা মানে আমি বলবো যে মানে এই নির্বাচনে বিএনপিকে এই পর্যন্ত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে এবং তারা এই কাজগুলো করে মূলত পার পেয়েছে। এক নম্বর হলো, প্রথম হলো মূলত কালো টাকা, দ্বিতীয়ত হলো তারা আওয়ামী লীগের সাথে মূলত ব্যাপকভাবে মূলত জোট দেয়া মূলত নির্বাচনটা করছে। আমার এলাকায় একবার আওয়ামী লীগের সব নেতারা টপ টু বটম সাবেক এমপি থেকে শুরু করে সবাই মূলত নেমে গেছে একবার রাষ্ট্রপৃষ্ঠ বাই দেয়া মূলত বিএনপিকে পাশ করানোর জন্য। এরপরে এখানে যে কথাটা বলছে তালিমের নামে, তালিম মানে হলো প্রশিক্ষণ, তালিম মানে হলো এখানে কাউকে মূলত কোনো বিষয়ে দীক্ষা দেওয়া, কাউকে কোনো বিষয়ে বলা। তো এই বক্তব্যগুলো যখন আমরা কোনো সভা করি, সমাবেশ করি, এগুলো তো তালিমের মতনই। এটা যদি আমরা আরবি না বলি, আমরা যদি বাংলা বলি, উঠান বৈঠক করছি, আমরা নির্বাচনী সমাবেশ করছি। জামাত ইসলামী যেহেতু জামাতের মহিলা বিভাগ খুব শক্তিশালী, জামাত ইসলামী সকল ফ্রন্টগুলো মূলত নির্বাচনে কাজ করার চেষ্টা করেছে। এখানে এটা আসলে ওনারা মোকাবেলা করার মতন ওই রকম লোক তাদের নাই। এই জন্য এটা জামাত ইসলামের মহিলা বিভাগের নামে তালিমের নাম বলে চালাই দিচ্ছে। কালো টাকা তো বস্তার বস্তা কালো টাকা সেখানে ছাড়া হয়েছে এবং তাদের কালো টাকার উৎস মানে খুবই মানে শুনলে আশ্চর্য হবে। বিএনপি কালো টাকা তো নির্বাচনের 3-4 দিন আগে কিন্তু ধরা তো কিন্তু আপনারা খাইছেন ভাই। নির্বাচন আগে 2-4 দিন আগে যে কালো টাকা তারা ছেড়েছে। আমার এলাকায় যত মাদক ব্যবসায়ী আছে, যেহেতু কসবা আখাউড়াটা হলো সীমান্তবর্তী এলাকা, এটা অনেক ক্ষেত্রে এটাকে আজকে মানে তারা এমন জায়গায় নিয়ে গেছে মাদক কারবারিরা, এটা একটা দ্বিতীয় টেকনাফের মতো একটা দ্বিতীয় রুট বানিয়ে ফেলছে। সেখানে আমার এলাকার যত মাদক কারবারিদেরকে বিএনপি তাদের সাথে মিটিং করছে, মিটিং করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা, প্রায় এই পর্যন্ত যে অভিযোগ আসছে প্রায় 30-40 লক্ষ টাকা তাদের কাছ থেকে নিচে নির্বাচনে কাজে ব্যয় করার জন্য। যারা মেম্বার চেয়ারম্যানরা ছিল সকল মেম্বার চেয়ারম্যানকে তাদেরকে বাড়িতে নিয়ে আসছে বিএনপির যে নেতৃবৃন্দ, তাদের বাড়িতে নিয়ে এসে তাদেরকে বলছে তোমাদের যে মামলাগুলো আছে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ সবাই বলছে তোমাদের মামলা তুলে দেওয়া হবে, তোমরা নির্বাচনে ভূমিকা রাখো। এবং অনেকে টাকাও চাঁদা বসে দেওয়া হয়েছে। আমার গ্রামে, আমি তো পৌরসভা সদরে আমার বাসা, এখানে কাউকে 50,000, কাউকে 20,000, কাউকে 10,000 টাকা তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। মানে একদিকে শুধু তারা যে চাঁদাবাজি যে কথাটা বলছে আয়ব ভাই, চাঁদাবাজ তো আসলে তারা চাঁদাবাজি ক্ষমতা যাওয়ার আগেই তো শুরু করে দিচ্ছে এবং 5ই আগস্টের পরে তাদের চাঁদাবাজিতেই তো মানুষ অতিষ্ঠ। এবার এই নির্বাচনে আমি চাক্ষুষ নিজে দেখেছি যে ওখানে তারা কিভাবে চাঁদাবাজি করেছে এবং বলা যায় ব্ল্যাকমেলিং করে, আমি শেষ করি, ব্ল্যাকমেলিং করে মূলত তারা কিন্তু এই কাজটা করেছে। অনেকের কাছ থেকে টাকা নিয়ে কালো টাকা তারা একটা কেন্দ্রে, আমার যে বাড়ির যে কেন্দ্রটা সেই কেন্দ্রে, সেখানে তারা খরচ করছে 20-25 লক্ষ টাকা একটা কেন্দ্রে। তো সেখানে যদিও আমি সেখানে প্রায় 600-700 ভোটে বেশি ভোটে আমি পাস করেছি। তো প্রত্যেকটা জায়গায় মূলত নির্বাচনের সবচেয়ে বড় যেটা কাজ করেছে একটা হলো তারা কালো টাকা সেখানে ছেড়েছে, প্রশাসনকে তারা ব্যবহার করেছে। এবং প্রশাসনটা এখানে বলতেছে যে প্রশাসন আমাদের সাথে, প্রশাসন কোথায় জামাতিকরণ, এই যে এই কথাটা শুরু থেকেই বলছে। প্রশাসনে আপনি যেখানে দেবেন সেখানেই দেখবেন
সেখানে বিএনপির লোক, যেখানে যাবেন সেখানে বিএনপির লোক, প্রশাসন সচিবালয়ে যাবেন সেখানে বিএনপির লোক, ডিসি যদি সারা দেশের ডিসিদের হিসাব করে দেখেন সেখানে পাবেন বিএনপির লোক, এরপরে আপনি ইউনিয়ন সাবদেরকে যাবেন সেখানে যাবেন বিএনপির লোক, এরপরে এবার নির্বাচনে প্রিজাইডিং অফিসার বেশিরভাগ হয়েছে হয় কৃষি অফিসার, না কেউ সমাজ কল্যাণ অফিসার, অথবা স্বাস্থ্য কমপ্লেক্সের কেউ, অথবা কোনো জায়গার প্রিন্সিপাল, এবং সেখানে বাছাই করে দেওয়া হয়েছে। আমরা আমাদের এলাকায় 9 জন তারা বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করেছে, অথচ তাদেরকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসাবে কি করা হয়েছে, তাদেরকে নিয়োগ করা হয়েছে। আমরা এদের জন্য আপত্তি জানাইছি, আপত্তি জানার পর তাদেরকে সুকুজ করা হয়েছে, অথচ সুকুজ করলো নির্বাচনের আগের দিন ঠিকই তাদেরকে আবার ঠিকই মানে 9টা কেন্দ্রে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং 9টা কেন্দ্রের মধ্যে 7টা কেন্দ্রে তারা কারচুপি করেছে। এবং এটা আমি যখন ইউনিয়নকে জানাইলাম, ও তুমি বলছি যে ঠিক আছে এটা আমি দেখতেছি, ওই দেখতেছির মধ্যেই কিন্তু তারা ছিল। খুব ছোট্ট করে একটু বলবেন, জামাতের আমিরকে জিতিয়ে দেওয়া হয়েছে। জামাতের আমিরের আসন জিতিয়ে কেন দেওয়া হবে? জামাতের আমিরের আসন, জামাত ইসলামীর আমির তিনি জনগণের ভোটে নির্বাচিত। যেমন বাংলাদেশে জামাতের আমির কেন, বাংলাদেশে জামাত ইসলামী এই নির্বাচনে তারা আমাদেরকে ধরেন 70টা মানে 100-200 থেকে শুরু করে প্রায় ধরেন 7-8 হাজার, 10 হাজার, 15 হাজার, 20 হাজার ভোটে যে জায়গাগুলোতে আমরা পরাজিত হয়েছি, এগুলোর ব্যাপারে তো আমরা 32টা আসনের ব্যাপারে আমরা অভিযোগ করেছি। আবার বাকিগুলো আমরা যা স্থানীয়ভাবে এবং আমরা অভিযোগ করেছি। প্রত্যেকটা জায়গায় দেখবেন এই কাজগুলো মূলত করেছে তারাই, নিজেরা কারচুপি করা, ইংলিশের ইঞ্জিনিয়ারের সাথে সম্পৃক্ত করা প্রশাসনকে, এই কাজগুলো করেছে। এবং আমি আরও একটা বিষয় আপনাদেরকে বলবো যে পোস্টাল ব্যালট, আমার এলাকা 9345টার মতন পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশন করেছিল, এবং আরও যারা সরকারি কর্মকর্তা দেখা গেল যখন ভোট গণনার মতো গেল, পোস্টাল ব্যালটের রেজাল্ট অনেক পরে দেওয়া হলো, মাত্র 6000 তারা কাউন্ট করছে। আর বাকি পোস্টাল ব্যালট কোথায় গেল? আমরা কিন্তু এগুলো প্রশাসনকে কিন্তু আসলে জানিয়েছি। এরপরে আজকে যে কথাগুলো তিনি বললেন যে আমরা জামাত ইসলামী এই যে পোস্টারের কোটি কোটি টাকার পোস্টারিং করছে, নির্বাচনে যতটুকু নিয়ম কানুন আচরণবিধি মানার ক্ষেত্রে জামাত যতটুকু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, এটা বিএনপি যদি পরিচয় দিত তাহলে তো বাংলাদেশের মানুষ খুব খুশি হতো। অনেক ধন্যবাদ। কিন্তু বাংলাদেশের মানুষ খুশি হতে পারে নাই। তাদের আপনার কাছে আবার ফিরবো রাশেদ খান, সেটি হচ্ছে যে নির্বাচন নিয়ে আমরা অনেকটাই কথা বললাম, আমরা একটু আগামী দিনের সামনের দিকে আগাই। গতকালকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামাত আমিরের বাসায় গিয়েছে, নাহিদ ইসলামের বাসায় গিয়েছে, ইসলামী আন্দোলনের বাসায় গিয়েছে। এটি অনেক আগে দেখেছি যে আপনাদের নুরুল হক নূর যখন আপনার সাবেক নেতা যিনি পরাজিত হয়েছেন হাসান আল মামুনের বাসায় গিয়েছেন, শিশির মনির তার বিজয়ীর বাসায় গিয়ে মিষ্টি বিতরণ করেছেন। ইতিবাচক এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা নিয়ে আমরা কথা বলতে চাই। একসাথে মিলে দেশ গড়ার যে কথা, সেই আমরা তো মোটামুটি জেনে গেছি যে প্রধানমন্ত্রী কে হচ্ছেন, স্পিকার কিংবা রাষ্ট্রপতি কে হচ্ছেন, এরকম কি কোনো ধারণা পাওয়া যায়? বা আপনাদের প্রত্যাশার জায়গাটি কি? কারা মন্ত্রী পরিষদে জায়গা পেতে পারেন? আপনার কোনো সম্ভাবনা আছে কিনা টেকনোক্রেটে একটু ক্লিয়ার করবেন। শোনেন, আমি এই প্রশ্নের উত্তর পরে দিব, তার আগে ভাইয়ের আমার কিন্তু এইগুলো নিয়ে না ঠিক আছে খুব না ঠিক আছে। দেখেন ভাই যে অভিযোগগুলো দিচ্ছেন, তিনি এক ধরনের নেগেটিভ দাঁড় করাচ্ছেন যে যেখানে জামাত জিতেছে সেগুলোতে ফেয়ার ইলেকশন হয়েছে, আর যেখানে বিএনপি জিতেছে সেখানে কোনো ফেয়ার ইলেকশন হয়নি। তিনি বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো তিনি দিচ্ছেন, আমি তো আগেই বলেছি যে পুরো প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছিল কার মাধ্যমে? এনসিপির সহযোগিতায়। আপনার এই টকশোতে অসংখ্যবার আমি একই কথা বলেছি, এবং এগুলো গণমাধ্যমে এসেছে যে কিভাবে কাদেরকে ডিসি নিয়োগ করা হয়েছে, কাদের সুপারিশে। যেখানে নাহিদ ইসলাম উপদেষ্টা ছিলেন, সেই নাহিদ ইসলাম জামাতের সাথে গেলেন, মানে সকালবেলা জামাতের সমালোচনা, রাতের অন্ধকারে জামাতের সাথে গিয়ে ইলেকশন একসাথে কিভাবে করা যায় সেই পরিকল্পনা করা, এটা লোক দেখানো ছিল না? সারাদিন জামাতের বিরুদ্ধে বলেছে, শেষ করি, যে নাসিরউদ্দিন পাটোয়ারি সারাদিন জামাতের বিরুদ্ধে বলেছে, সে জামাতের হয়ে ইলেকশন করেছে। এখন জামাত তার কাছে ভালো বলেছে না? সে জামাতকে বলেছে যে ভারতের এক্সটেনশন, মানে ভারতের একটা দল বলেছে না? এবং নাহিদ ইসলাম কি বলেছে? মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। সেই নাহিদ ইসলাম জামাতের সাথে গিয়েছেন, এবং নাহিদ ইসলামের কথাই তো সত্য হয়েছে, মানুষ তো জামাতকে গ্রহণ করে নাই। এখন আপনি সারাদিন বলতেছেন, আপনার আমির বলতেছে যে বিএনপি সাদাবাদের দল। শেষ করি ভাই, একটু করে দিতে হবে, কারণ আমার প্রোগ্রাম আগে শেষ করতে হবে, প্রধান উপদেষ্টা ভাষণ দিবেন, সুতরাং আমার প্রোগ্রাম মিনিমাম 15 মিনিট আগে শেষ করতে হবে। আমি শেষ করছি। তো এখন ওনারা যে ন্যারেটিভ দাঁড় করাচ্ছেন বিএনপি চাঁদাবাজের দল, পাবলিক এটা খায় নাই। কে চাঁদাবাজের দল? আপনি দেখেন, আপনি যে কাজটা করতেছেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদের যারা চাকরি করে তাদের কাছ থেকে আপনি একটা পার্সেন্টেজ নেন না? সেটাকে আপনি বলছেন ইয়ানত।
এখন বিএনপি দল পরিচালনা করার জন্য বিএনপি যারা সমর্থক না, না, রয়েছে, চাঁদাবাজি তো সেটি না। শেষ করি, ওটা তো বিএনপি ওনার সমর্থকরা নিজেদের বিএনপিকে দল নেতাকর্মীরা চালানোর দিচ্ছে। জন্য অর্থ দেয়, তাই না? এখন আপনি বলতেছেন আপনার প্রার্থীরা নাকি যে নিয়ম কানুন সেটি মেনে নির্বাচন করেছে। আপনি ঝিনাইদহ 4 আসন দেখে আসেন, ঝিনাইদহ 2 আসন দেখে আসেন, সেখানে রাশেদ খান, কালো টাকা এগুলো ব্যবহার করে, শুনেছি। একটু সামনের আমি দিনের বলতেছি কথা কালো বলেন, টাকা জি। ব্যবহার করে আপনি কিভাবে সেখানে কাজ করা হয়েছে। আর মাদক কারবারিদেরকে নাকি বসিয়ে সেখানে মিটিং করে নাকি বিএনপি টাকা নিয়েছে। হোয়াট ইজ দিস? মিথ্যাচারের একটা লিমিট থাকে, এটা পাগলও বিশ্বাস করবে না। ওই কথা উনি বললেন, এটা কি হয় নাকি? এটা হলে প্রশাসন জানতো না যে মাদক কারবারিকদেরকে বসাইয়ে বিএনপির প্রার্থী তাদের কাছে টাকা নিল? মিথ্যাচারের একটা লিমিট থাকে। ইসলামকে আপনি ব্যবহার করছেন কোন কাজে? মিথ্যাচারের কাজে। এটা ইসলামিক রাজনীতি না। আপনি মিথ্যা কথা বলেন, ভালো কথা, তাহলে মধ্যপন্থী রাজনীতি করেন। একদিকে ইসলাম আর অন্যদিকে মিথ্যাচার, এটা কখনো যায় না। আর আপনি যে প্রশ্ন করলেন, জি জি জি, এখানে আপনি যে প্রশ্ন করলেন, আমি সেখানে যাই। দেখেন, বাংলাদেশে যদি ইতিবাচক রাজনীতি কোনো দল করে থাকে সেটা বিএনপির হাত ধরে। আপনি নিশ্চয়ই জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গণ অধিকার করা আপনার ভুল ছিল না আমি কি বলছিল, গণ অধিকার পরিষদ তো শুরু থেকেই বিএনপির সাথে আছে। কেন আছে? আমরা তো জামাতের সাথে যাই নাই। কারণ জামাতের যে প্রতারণার রাজনীতি, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি, এবং জান্নাতের কথা বলে কালো টাকা ছড়ানোর রাজনীতি, মানে জান্নাতের টিকিট না, এই টিকিটটা আমার কাছে মনে হচ্ছে জান্নাতের টিকিট মানে কালো টাকা দেওয়া, এটা তারা মনে করছে। তো যাই হোক, আমি পজিটিভ কথা বলতে চাই, যেহেতু আপনি মানে প্রশ্ন করলেন। দেখেন, বাংলাদেশে তারেক রহমান যে পলিটিক্সটা শুরু করেছে, ইতিবাচক পলিটিক্স, তিনি জামাতের আমিরের বাড়িতে গিয়েছেন, তাই না? অথচ এই জামাতের আমির প্রতিদিন কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু তারেক রহমান তো কারোর বিরুদ্ধে সমালোচনা, এই ধরনের রাজনীতি তিনি করতেছেন না। তিনি উন্নয়নের রাজনীতি করতেছেন। তার বাবা যে ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন, তার মা যে ধরনের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করে গেছেন, সেই ধরনের রাজনীতি করতেছেন। আজকে আমাকে নিয়ে ভাই যে কথা বললেন, আমার প্রশ্ন হলো, 18 সালে ধানের শীষ প্রতীকে আপনারা নির্বাচন করেন নাই? মানে আপনারা করলে সমস্যা নাই, আমরা করলে সমস্যা, তাই না? তো জামাত সবসময় ইতিহাসের পাতায় পাতায় ভুল করেছে। 86 নির্বাচনে আপনারা যান নাই এরশাদের অধীনে। ওই সময় কি বলেছিলেন? যে এরশাদের অধীনে যারা নির্বাচনে যাবে তারা হবে বেঈমান। রাশেদ খান, তো আমরা এরকম আজকে- বেঈমানি, জামাতের আমরা- অসংখ্য বেঈমানি আমরা জানি। না, না, এরপরে এখন আপনি যদি বিএনপি বলেন, কখনো সেটা তো বেঈমানি ওনার করে জবাব নাই। দিতে হবে। শুনেন, আপনি একটু আমার প্রশ্নে, আপনার আমাদের প্রশ্নের আজকে উত্তর দিব তো? প্রাসঙ্গিক উত্তরে থাকেন, আমি তখন আর সময় দিতে পারবো না জি, আপনাকে। আমি শেষ করি। আপনাকে এক মিনিটে বলতে হবে। বিএনপি সবসময় ইতিবাচক জি। পলিটিক্স আগেও করেছে, এখনো করছে। আমার থেকে তিনি বেশি টাইম নিয়েছেন, আমি শেষ করছি। না 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 না, এখন দেননি। আগেরবার আপনাকে 2 বার দিয়েছি, ওনাকে একবার দিয়েছি, উনি আবার আচ্ছা, পাবে ঠিক আছে, বিরতির আগে। ঠিক আছে, দিয়েন, প্রবলেম নাই। আর আমার আমরা- কথা হলো যে আমরা সমতা করি এখানে। তারেক রহমান আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। তো এখন বিএনপি কি চাই? বিএনপি সবাইকে নিয়ে চলতে চায়। আর জামাতের একমাত্র পলিটিক্সটা হলো বিএনপিকে মাইনাস করা, বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়া। আমার কথা হলো যে আপনি জনগণের রাজনীতিটা করেন, জনগণ আপনাকে ক্ষমতায় নিয়ে যাবে। কিন্তু আপনি জনগণের রাজনীতি না করে সারাক্ষণ চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ, এই কথা বলতে বলতে মানুষ বিরক্ত হয়ে গেছে। টেলিভিশন খুললেই জামাতের আমিরের চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ, মানে তাদের মুখস্থ হয়ে গেছে। এই কথা ছাড়া আর কোনো কথা তারা বলতে পারে না। দেখেন, বিএনপি তো তার একটা পরিকল্পনার কথা বলে ইলেকশনে গিয়েছে, তাই না? ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, বাংলাদেশকে নিয়ে তাদের পরিকল্পনা কি? জামাতের কোনো পরিকল্পনা ছিল? অনেক ধন্যবাদ। বিএনপি অনেক রাষ্ট্র ধন্যবাদ। সংস্কারে আপনি- 31 দফা না, ছিল, না, না, জামাতের কোনো দফা সরকার, ছিল? আপনাদের কে হচ্ছে বিরোধী? আমরা মোটামুটি জানি যে বিরোধী নেতা আপনাদের হয়তো জামাত আমির হবেন, তাহলে বিরোধী উপনেতা কে হচ্ছেন এবং ডেপুটি স্পিকার কে হচ্ছেন? আমরা জি জানা যাবে ইনশাল্লাহ। তো কয়েকটা বিষয় হয়তো উত্তর দেওয়া লাগবে, খুব সংক্ষিপ্তভাবে আমি দিই। 1 নম্বর হলো, উনি যেটা বলছেন মাদক কারবারিদের কাছ থেকে টাকা নিচ্ছে, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, উনি এটা প্রমাণ ওনাকে করতে হবে। আমি মিথ্যাচার করি নাই, উনি এগুলো না জানার কারণে উনি কথাটা বলছেন। 2 নম্বর হলো জামাত ইসলামের ইতিহাস। জামাত ইসলামের এটা ভুল বুঝেছেন আপনি। উনি বলেছে যে আপনি যে বলেছেন যে বিএনপি চাঁদা ইতের মাদক কারবারিদের কাছ থেকেও টাকা নিয়েছেন, সেটা উনি চ্যালেঞ্জ করেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এটা আমি আমার এলাকায় চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ দিয়ে নিয়েছি, এটা প্রমাণ আছে। বলো, অবশ্যই প্রমাণ আছে। জামাত ইসলামের ইতিহাস আসলে গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে জামাত ইসলামী সবসময় দায়িত্বশীল ভূমিকা করেছে। 1986 সালে জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবাই মূলত নির্বাচনে যাবে এই সিদ্ধান্তটা ছিল। কিন্তু হঠাৎ করে একটা ঘটনায় বিএনপি হঠাৎ করে নির্বাচনে যাবে না। কি ঘটনাটা ছিল? সেখানে সামরিক বিচারে যে কয়েকজনের বিচার হয়েছে, ওই বিচারগুলোর ব্যাপারে বিএনপির মূলত সরকারের সাথে দর কষাকষি ছিল। আর দর কষাকষির কারণে একটা পর্যায়ে বিএনপি হঠাৎ করে নির্বাচনের আগের দিন বলছে নির্বাচনে যাবে না। এ দায়িত্ব তো আসলে জামাতের না। জামাত, বিএনপি, আওয়ামী লীগ 3 দলের নির্বাচন যাবে সিদ্ধান্ত ছিল, ওই সিদ্ধান্তের উপরে জামাত ছিল, কিন্তু বিএনপি থাকতে পারে না তাদের ব্যক্তিগত স্বার্থের কারণে। তারেক রহমান গঠনমূলক মানে এই যে 2-3 নেতৃবৃন্দের কাছে বাসায় গেছেন, এটা ভালো দিক। কিন্তু সাথে বলতে গিয়ে উনি যেটা বললেন
যে জামাত ইসলামী সবসময় তারেক রহমানের বিরুদ্ধে জামাত ইসলামের আমির বলেছেন, অসত্য কথা তিনি বলেছেন। তারেক রহমান এই যে গুপ্ত সুপ্ত কথা বলে উনি একটা সারা দেশে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিভক্তির বড় রেখাটা উনি টেনে দিয়েছেন। ওনার কাছে এই দায়িত্বশীল আচরণটা আমরা আশা করছিলাম যে উনি কি সেটা করতে পারে নাই। এর বিপরীতে জামাত আমির সবসময় দায়িত্বশীল আচরণ করেন এবং এই বিষয়টা সবার কাছে মূলত সম্মানিত এবং সবাই জানে যে তিনি এই কাজটা করেন। এরপরে বলেছে চাঁদাবাজের যে কথা বলেছে, জামাত ইসলামী তার কর্মীদের 1 মাসের বেতন এমনকি 2 মাসের বেতন আয়ের অংশ আমরা নির্বাচনে দিয়েছি। প্রত্যেক মাসে আমরা মূলত সেখানে একটা টাকা সংগঠনের আমরা ফান্ডে জমা দিই। এখন হলো তারা আমরা হলো মানুষ সংগঠনকে দিয়ে সংগঠন করি। এয়ানত হলো প্রতি মাসে আমরা আমাদের সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা আমাদের আয়ের একটা অংশ থেকে একটা অর্থ সংগঠনের ফান্ডে আমরা জমা দিই। এটাকে ইয়ানত বলে। আর যে জায়গায় জমা দেওয়া হয় এটা বলে বাইতুল মাল। বাইতুল মাল ফান্ডে জমা দিই। মানে ম্যান্ডেটরি করে দেন আপনাদের দল করতে হলেই কি দিতে হবে? না, আমাদের দল এখানে যখন আসে যারা তাদেরকে আমরা সকলকে আমরা এই মোটিভেশনটা চালাই যে আমরা যে কাজে করি সত্য সুন্দর কল্যাণের পথে মানুষকে ডাকি। এই কল্যাণের পথে কাজটা করতে হলে আমাদেরকে আমাদের একলো শারীরিকভাবে আমাদেরকে সম্পদ দিতে হবে, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে হবে, অর্থনৈতিকভাবে সংগঠনের সামগ্রিক কার্যক্রম পরিচালনাটা আমরা সবাই মিলে মিশিয়ে আমরা দল পরিচালনা করি। রাশেদ খান কিন্তু বলছে বিএনপি কে দিলে চাঁদাবাজি হয়, আপনাদেরকে দিলে চাঁদাবাজি না। হয়। বিএনপি তো মানুষের কাছ থেকে ট্যাক্সের মতন করের মতন মানে একটা জিনিস বসায়া তারা নেয় মানুষের কাছ থেকে, যারা পাওয়ার কথা না। জামাত ইসলামী তার বলে না একটা চাঁদাবাজির ঘটনা বাংলাদেশে কোথায় জামাত ইসলামী কর্মীরা করছে একটা প্রমাণ দেখাতে পারবে না। আর জামাত ইসলামী তার দলের কর্মীরা তাদের নিজেদের করে নির্বাচন করে এবং জামাত ইসলামের প্রার্থী যারা তারা প্রার্থীরা সংগঠন কর্তৃক নিযুক্ত প্রার্থী, এজন্য সংগঠনই তাকে নির্বাচনের যাবতীয় খরচ বহন করে। এর জন্য কি কি চ্যালেঞ্জ মনে করছেন এবং কতটুকু সক্ষম হবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে মন্ত্রীর যে জায়গায় গুরুত্বপূর্ণ মন্ত্রীর জায়গায় কাদেরকে আপনার অ্যাসপেক্ট অনুযায়ী কাদেরকে দেখতে চান? অবশ্যই যারা রাষ্ট্র পরিচালনা যাদের অভিজ্ঞতা আছে, যারা সমাজে গ্রহণযোগ্য, যাদের বিতর্ক নেই, সে সকল মানুষকেই বসাবে বলে আমি আস্থা বিশ্বাস রাখতে চাই। এবং কারা কোথায় যাচ্ছেন সেটি তো এখনো পর্যন্ত কেউ জানে না। এটা আসলে জনাব তারেক রহমানের সিক্রেট ফাইলে রয়েছে, যেটি আমি দেখলাম। তিনি যাচাই বাছাই করছেন এবং অবশ্যই তার উপর আমাদের আস্থা রয়েছে, তিনি অবশ্যই যোগ্য মানুষদেরকেই বসাবেন। আমি চাই আসলে সবাই রাষ্ট্র পরিচালনায় অংশ নিক। বিশেষ করে আপনি শুধুমাত্র ভালো সরকারি দল হলেই হবে না, বিরোধী দলকে ভালো হতে হবে। কিন্তু জামাত ইসলাম আসলে কতটুকু ভালো বিরোধী দল হবে সেটি নিয়ে আসলে আমাদের অপেক্ষা করতে হবে। জাতীয় পার্টি কতটা ভালো ছিল? এবং আর যার কথা আপনি বললেন যে দেখেন ছায়া আপনার মন্ত্রী পরিষদ, তাই তো? এই কথাটা যার মুখ থেকে এসেছে, আমি জাস্ট নামটা না বলি, তারা যে আসলে গণ অভ্যুত্থানের পরে দায়িত্ব নিয়ে তাদের যে দুর্নীতি কেলেঙ্কারি সেগুলো নিয়েও তো মানুষের মনে সন্দেহ সংশয় আছে। আমি যদি বলি দেখেন গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কারা? সেই ছাত্রদের দল। সেই দল তো স্বাভাবিকভাবে চ্যালেঞ্জের কথা বলবেন আপনি, আমি আগামী সরকারের যে চ্যালেঞ্জের তো সেই দলও কিন্তু মানে ভালো করতে পারে নাই। তরুণদেরকে তারা যে এক জায়গায় রাখবে সেটি পারে নাই। হ্যাঁ, চ্যালেঞ্জ তো থাকবেই। রাষ্ট্র পরিচালনা করা মানেই চ্যালেঞ্জ। তা আমি মনে করি জনাব তারেক রহমানের নেতৃত্বে এই চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করা সম্ভব হবে। বেশি মনে করছেন কোন চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ সবথেকে জামাত ইসলামের যে গুজব প্রপাগান্ডা, হ্যাঁ, ধর্ম নিয়ে রাজনীতি, জান্নাত জাহান্নামের টিকিট দিয়ে দেওয়া, এটা আসলে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জ অর্থনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক ওয়েলফেয়ার মেকানিজম, এটা টোটালি আসলে একটা রাজনৈতিক দল রাজনীতি করবে। কিন্তু আপনি যদি জনগণকে এইভাবে আপনি বেসরকারিভাবে টাকা পয়সা দেন, বিভ্রান্ত করেন, ভোট কেনেন, এটা বন্ধ করে দিতে হবে। আপনি বিএনপি কালো টাকা রাজনীতির কথা বললেন, অন্য রাজনীতির দলকে আপনি মানে আপনি গণতান্ত্রিক রাজনীতি করেন, আমার কোনো আপত্তি নেই। এটা তো আপনার অনুযায়ী হবে না, গণতান্ত্রিক রাজনীতি তাদের অনুযায়ী করতে হবে। আমার অনুযায়ী হবে এটা আমি বলছি না, কিন্তু পৃথিবীতে যে ধরনের রাজনীতি হয় সেটা করেন আপনি। জামাত ইসলাম তো পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তাই না? তারা টাকা টাকা টাকা, ওয়েলফেয়ার মেকানিজম ছাড়া আর কিচ্ছু বোঝে না। তারা মনে করে যে মানুষকে আপনি দান করবেন, ভালো কথা, দানটা মানে কি? ভোটের বিনিময়ে মানুষকে আপনি টাকা দিচ্ছেন। জামাত ইসলাম আপনি আবার পেছনে যাচ্ছেন, আমরা সামনে যেতে চাই। আমি তো এটাই বল, চ্যালেঞ্জের কথা আপনি বললেন না, আপনি চ্যালেঞ্জ সামনে আমি তো বললাম যে সামনে আমার কাছে চ্যালেঞ্জ নাই।
আপনি সব চ্যালেঞ্জ হলো জামাত চ্যালেঞ্জ। অবশ্যই জামাত মানে চ্যালেঞ্জ। আসলে জামাত দেখেন আওয়ামী লীগের থেকে জামাতকে মোকাবেলা করা আসলে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এই মুহূর্তে। জামাতকে মোকাবেলা করে চ্যালেঞ্জ হয়ে গেছে। আপনি কারণ হলো আপনি যে ধরনের মিথ্যাচার নৈতিকভাবে ধর্ষণের কথা বললেন না, আপনি ধর্ষণ মিথ্যাচার কোথায় কি হয়েছে বললেন বলেন? আপনি? ধর্ষণ কোথায় হয়েছে? আপনি আপনি যে- বললেন যে বিএনপি হ্যাঁ, আমি চূড়া বলছি, কারবারি উত্তর মিটিং করেছে। দিচ্ছি। কোথায় মিটিং করছে? আপনি প্রমাণটা আনেন মিথ্যাচারে- নাই কেন এই যে টকশোতে? আপনি যে প্রমাণ কথাগুলো ছাড়া আপনি বলছেন, আসছেন কেন? প্রমাণটা অবশ্যই দেখান। প্রমাণ, আপনার কাছে মোবাইলে প্রমাণ থাকলে আছে। বের করেন। অবশ্যই প্রমাণ ভিডিও দেবো। থাকলে বের করেন। প্রমাণ আছে তো, প্রমাণ বের নাই করেন না কেন? প্রমাণ টকশোতে আমি আসবেন। অভিযোগ করছি, আপনি ইয়া করেন। আপনি ওয়েলফেয়ার মেকানিজম করেন না? ওয়েলফেয়ার মেকানিজম আপনি পারেন আপনি করেন। এনে মানুষকে ভোট কেনেন না? আচ্ছা, আমি বলছি। আপনি কালো টাকা ব্যবহার করে ভোট কেনেন নাই? জামাত ভোটের কেনার রাজনীতি বিএনপি করে। আর ভোট কেনার ওয়েলফেয়ার রাজনীতি পলিটিক্স জামাত করেছে এবার। ওয়েলফেয়ার জামাত। পলিটিক্স যদি আপনি না আপনি করেন, NCP অন্যায় করছেন। যাদেরকে নিয়েছে তাদেরকে টাকা দেন নাই? মানুষের কাছ থেকে তাদের প্রত্যেকটা টাকা দেন নাই নির্বাচন করার জন্য? মানুষকে না, অবশ্যই না। দেন নাই? না, কোনোভাবেই না। কি তাহলে- জামাত তাহলে- ইসলামী, হ্যাঁ। জামাত ইসলামী যে ওয়েলফেয়ার পলিটিক্স করে, জি। এই ওয়েলফেয়ার পলিটিক্স বাংলাদেশের সবগুলো দল রাষ্ট্রকে করা আপনি দরকার। ওয়েলফেয়ার বানান, আপনি না, ক্ষমতায় গিয়ে ওয়েলফেয়ার রাষ্ট্রকে- মেকানিজম ব্যবহার করেন। না, আপনি রাষ্ট্রকে- ক্ষমতায় না গিয়ে আপনি এই যে বিভিন্ন ব্যাংক বানিয়ে হাসপাতাল বানিয়ে সেখান থেকে এই- পার্সেন্টেজ নিয়ে আপনি মানুষকে ভোট কিনতেছেন, এটা তো এখন ঠিক না। এখন মূল জায়গায় আসি। কি মূল শুনেন, জায়গায় আসবেন? আসেন। বিষয় হলো কি, বিএনপি আপনি ওয়েলফেয়ার যখন মানুষ মেকানিজমের নামে মানুষকে কিনে ফেলাইতেছেন। দুর্যোগ সংকট, যতগুলো ভোট পাইছেন হুম, মাথা পিছু কয় টাকা খরচ করেছেন একটু হিসাব করে মানুষের সামনে আপনি আচ্ছা। উত্থাপন করেন। ঠিক আছে, আমি ওনার জব দেবো। এক নম্বর বলেন। বিষয় হলো কি, উনি প্রথম বলছে জামাত ইসলামীকে জনগণ প্রত্যাখ্যান করছে। এটা একটা ভুল ইয়া, ওনার আসলে তথ্য ওনার কাছে নাই। জামাত ইসলামী যে 222টা আসনে নির্বাচন করছে, ওই 222টা আসনে বিএনপি ভোট পাইছে 2,88,00,000, আর জামাত ইসলামী ভোট পাইছে 2,35,00,000। মানে আপনি ভোটের পার্সেন্টেজ আচ্ছা, এরপরে পার্সেন্টেজ জামাত ইসলামী জোট যে ভোটে প্রাপ্ত ভোটের ইয়া হার হলো 38.50, 31 আর বিএনপির জোটের ইয়া হলো 51.09%। এখানে আপনার জামাত বেশি বললেন ইসলামী কেন? সাথে আপনারটা তো কম হবে, 31 হবে। জামাত ইসলামীর জনপ্রিয়তা আছে না আছে, এটাই প্রমাণিত হয়। আর 2 নম্বর হলো যে কথা বলছেন ওয়েলফেয়ার পলিটিক্স বাংলাদেশের দুর্যোগ সংকটে প্রত্যেকটা মানুষ যে তার রাজনৈতিক দলের নেতারা তাদের পাশে দাঁড়াক, সমাজের মানুষ তাদের পাশে দাঁড়াক। যারা মানুষের দুর্যোগের সংকটে মানুষের পাশে দাঁড়ায় না, তারাই ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে নেগেটিভ কথা বলে। ওয়েলফেয়ার মানে হলো জনকল্যাণ, আপনার কাছে তো আসলে ওয়েলফেয়ার পলিটিক্সের ধারণাই নাই। সমাজ কল্যাণ। একটা রাষ্ট্র হবে এখানে- কল্যাণ রাষ্ট্র। আমার কথা শুনেন। না, আমার কথা- আপনার তো ধারণা আপনি কথা- নাই, আমার আমার কাছে কথা শেষ শুনেন। করতে দেন। শুনে এটা বাস্তবায়ন করেন। আমার কথা রাষ্ট্র শেষ হবে করতে দেন। কল্যাণ রাষ্ট্র। যখন দুর্যোগ হবে রাষ্ট্রে যে সরকার থাকবে সেই সরকার সহযোগিতা রাষ্ট্রে করবে। যখন স্বৈরাচার আপনি থাকে- আপনার টাকা আছে আপনি দিলেন, আমার রাষ্ট্র- নাই, আমি তাহলে রাজনীতি করব কিভাবে তো বলেন? আপনি রাজনীতি আমি কি করবেন চাঁদাবাজি করে সেখানে টাকা না, দিব? শুনেন, রাষ্ট্রকে বাধ্য করে যারা যে সরকার যারা চলেন, পরের মানুষের টাকা কল্যাণ পকেটে রাষ্ট্রের টাকা ধারণা থেকে একটু টাকা পড়ে নিতে চান। তারপর টকশোতে আসেন। শুনেন, যারা পরের কল্যাণ পার্টি হয় না, পরের কল্যাণ সরকার হয়। যারা প্রিয় পরের দর্শক, পকেটে আমরা এই জমজমাট আলোচনায় সময় থাকলে আরো ফিরবো। আমরা মহামান্য প্রধান